আমার নাম প্রীতি। আমার বয়স 18 বছর। পরিবারের চাপে আমাকে বিয়ে করতে হয় এক 60 বছরের বুড়োকে। দেখতেও বুড়ো হলেও রাতে আমার সাথে এমন আচরণ করত যা আমার ভীষণ খারাপ লাগতো। কারণ একজন পূর্ণবয়স্ক যুবক যেভাবে কোনো মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা শারীরিক সম্পর্ক করতে পারবে না, কিন্তু আমার 60 বছরের বয়স্ক স্বামী প্রতিদিন রাতে আমার সাথে ঘন্টার পর ঘন্টা যৌন মিলন করে। আমার খুব কষ্ট হয়। আমি যদি বাধা দেই তাহলে নতুন বউ আমি, সেটা মানুষটা একবারও ভাবে না, উল্টে আমার উপর হাত তুলে। বাবার বাড়িতে ভাই আর বৌদি ছাড়া কেউ নেই, সেজন্য সব কিছু মুখ বুজে সহ্য করি। কাউকে কিছু বলার সাহস পাই না। ছোটবেলা বাবা মা হারিয়েছি, ভাইয়ের কাছে বড় হয়েছি। ছোট থেকে কষ্ট কী জিনিস আমি জানি, কারণ বাবা মা না থাকলে ভালোবাসা কি সেটা বোঝা যায়। এই জীবন সংগ্রাম আমার কাছে খুব কঠিন হয়ে উঠেছিল। ভাই যখন বিয়ে করেন তখন ওনার স্ত্রী মানে আমার বৌদি আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাতো। অসুস্থ হলেও বলতো যে আমি নাকি নাটক করছি। দাদা ও বৌদির কথায় উঠা বসা করতেন। আমার কষ্টটা একবারও দেখতেন না। আমি অসুস্থ হলেও আমার জন্য ঠিকমতো ঔষধও আনতেন না। যদি কখনো কিছু কিনে দিতেন, বৌদি দাদার সাথে ভীষণ ঝগড়া করতেন। সেজন্য আমি সব সময় কথা না বলে একা একা থাকতাম আর সংসারের সমস্ত কাজকর্ম করতাম। বৌদি আমাকে কথায় কথায় কথা শোনাতেন আমি নাকি দেখতে খারাপ, সেজন্য কোথাও থেকে আমার বিয়ে হচ্ছে না। বৌদি বলতো মা বাপ খেয়ে নিজের ভাইয়ের কাঁধে উঠে জুড়ে বসেছে। এইভাবে নানান কথা বলে আমাকে অপমান করতেন বৌদি। এসব কিছু দেখে আমার ভীষণ কষ্ট লাগতো, কিন্তু কিছুই করতে পারতাম না। মাঝে মাঝে মনে হতো আত্মহত্যা করে এই পৃথিবী থেকে চলে যাব। আবার ফিরে এটা ভাবি যে আত্মহত্যা মহাপাপ, সেজন্য এই কাজটা করতে পারি না। হঠাৎ একদিন একটা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। খবর নিয়ে শোনা যায় 30 বছর জেল কেটে একটা মানুষ বাড়ি এসেছে, যার পরিবারে কেউ নেই। 60 বছর বয়সে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। দাদা বৌদি নিজেদের খাত থেকে বোঝা সরানোর জন্য ওই বয়স্ক মানুষটার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যান। কিন্তু আমি অনেকবার বারণ করি, দাদা আমি এই বাড়িতে সমস্ত কাজ করব, শুধু আমাকে এই মানুষটার সাথে বিয়ে দিও না। কারণ ও আগে একবার মার্ডার করে জেলে ঢুকেছিল। যখন 30 বছর জেল ছিল তখন মার্ডার করে জেলে চলে গিয়েছিল, আর 30 বছর জেল খেটে বেরিয়ে আসে। আমার দাদা বৌদি আমার কোনো কথা না শুনে ওই বয়স্ক মানুষটার সাথে আমার বিয়ে দিয়ে দেন। বিয়ের প্রথম রাতে বাসর রাতে বসে আছি আমি, পুরো শরীর ঘামছিল। না জানি এই জল্লাদ আমার সাথে কী করবে, কারণ ওকে দেখতে এতটাই বিশ্রী ছিল যে আমার ভয় হচ্ছিল আমার সাথে কী করবে ও। ফুলসজ্জা করার জন্য ঘরে এসে ঢুকে আমার স্বামী ভিতর থেকে দরজা বন্ধ করে আমার পাশে এসে বসে আর আমাকে বলে, তুমি দেখছো আমি বুড়ো, কিন্তু তোমার সমস্ত শখ মেটানোর মতো শক্তি আমার এখনো আছে। যুবক ছেলে, তোমাকে যে শান্তি দিতে পারবে না সেটা আমি তোমাকে দেব। যখন বিয়ে করে নিয়ে এসেছি তখন দেখবে তোমার স্বামী কী জিনিস। এই বলে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী। বিয়ের পর সব মেয়েদের নিজেদের বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন থাকে, কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো জেলখানায় এসে ঢুকেছি। 18 বছর হতে না হতেই বিয়ে দিয়ে দিল 60 বছরের এক বুড়ো মানুষের সাথে। বাসর রাতে ও আমার কোনো বারণ শুনেনি। আমার স্বামী পাই পাই করে নিজের সমস্ত হক আদায় করে নিল আমার কাছ থেকে। প্রথমে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল দেখলাম আমার পুরো বিছানা রক্তাক্ত অবস্থায়, আর সারা শরীর এমনভাবে ব্যথা হচ্ছিল আমার সহ্য হচ্ছিল না। মাগো বাবাগো বলে কাঁদতে থাকি আমি। ঘণ্টাখানেক পর আমার স্বামী আবারও আমাকে বলে ও আবার আমার সাথে সঙ্গ চায়, কিন্তু আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়, কারণ আমি পুরোপুরিভাবে অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা। আমি ওর কাছে ক্ষমা চেয়ে বললাম, দয়া করে আমাকে এই কথা আজ আর বলো না, কারণ আমার পক্ষে এখন
এটা সহ্য করা সম্ভব নয়। কিন্তু কোনো কথা শুনেনি আমার স্বামী। রাক্ষসের মতো আবারও নিজের চাহিদা মেটায়। একটা মেয়ে জীবনের প্রথমবার এই কাজে এসেছে, যাকে দয়া করার বদলে অত্যাচার করা হচ্ছে, কিন্তু প্রতিবাদ করার মতো কোনো জায়গা নেই। তখন আমার আর বুঝতে বাকি রইল না, আমার কপালটাই খারাপ। বিয়ের আগে দাদা বৌদির অত্যাচার, বিয়ের পর স্বামীর অত্যাচার, সব কিছু নিয়ে আমার এই জীবনটা এইভাবে প্রতিদিন চলতে থাকে। আমার কোনো ইচ্ছের দাম নেই আমার স্বামীর কাছে। ও আমার সাথে এমন আচরণ করে যেন মনে হয় টাকা দিয়ে আমাকে কিনে এনেছে ও শারীরিক চাহিদা মেটানোর জন্য। সহ্য করতে করতে একদিন আমি আমার বৌদিকে বললাম, বৌদি, আমি আর এমন অত্যাচার সহ্য করতে পারছি না। প্লিজ তোমরা আমাকে ওর কাছ থেকে মুক্ত করে নিয়ে আসো। বৌদি বলে, কি বলছো এসব? তোমার দাদা একা একা এই সংসারটা চালাচ্ছেন, এর উপর তুমি এসে আবার উঠলে। জানো তো কতটা খরচ? মেয়েদের জীবনটা এমনই, সব কিছু সহ্য করে থাকতে হয়। স্বামীর বাড়ি মেয়েদের আসল বাড়ি। স্বামী যাই করুক না কেন, সব কিছু ধৈর্য ধরে সহ্য করতে হয়। বৌদির কাছেও কোনো আশ্রয় পাইনি আমি। দাদার সাথে কথা বলেও কোনো লাভ নেই, কারণ বৌদি যা বলেন দাদাও সেই কথাই শুনেন। হাতে পায়ে ধরে আমার স্বামীর কাছে অনুরোধ করি, আমার সাথে এত অন্যায় করো না। এই সব কিছু আমি আর সহ্য করতে পারছি না। আমার জীবনের সমস্ত গল্প আমি একটা ডায়েরিতে লিখতে শুরু করি, কারণ এমন একটা মানুষের সাথে আমার দাদা বৌদি আমাকে বিয়ে দিয়েছেন, যে কিনা প্রথম থেকেই জল্লাদ। জানি না কখন আমার রক্ত খাওয়ার ইচ্ছে হয়ে যায় ওর। একদিন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি দেখি আমার স্বামী কিসের একটা ঔষধ খাচ্ছিল। তখন আমি জিজ্ঞেস করি, তুমি কি ঔষধ খাচ্ছ? প্রথমে আমার স্বামী কিছু বলতে চায়নি। ও এই পৃথিবীর কাউকে ভয় করতো না, নিজের মনে যা আসতো তাই করে বেড়াতো। আমাকে বলে, এটা আমি যৌন শক্তির জন্য ঔষধ খাই, এটা খেলে বেশিক্ষণ সম্পর্কে লিপ্ত থাকতে পারি, আর আমার অনেক ভালো লাগে। তখন আমার স্বামীর উপর আমার আরও খারাপ লাগে, কারণ যদি জানতাম এটা ওর মর্দানা শক্তি তাহলে এক কথা, কিন্তু ও নিজে ঔষধ খেয়ে আমার সাথে পশুর মতো আচরণ করে। বারবার বারণ করা সত্ত্বেও আমার স্বামী ঔষধটা খাওয়া বন্ধ করেনি। উল্টা যখন আমি কথা বলতাম আমাকে ভীষণ মারধর করতো, হাত পা বেঁধে ঝাড়ু দিয়ে আমাকে মারতো। কখনো কখনো এটাও বলতো যে বাবার বাড়ি থেকে টাকা আনতে। আমার স্বামী বলতো, আমার বাবার যা সম্পত্তি আছে সেখান থেকে আমার অংশটা আমি নিয়ে আসব। কিন্তু আমি আমার দাদার কাছে কি করে গিয়ে বলবো যে আমার সম্পত্তির ভাগ আমাকে দিয়ে দাও? কোনো রাস্তা আমার জন্য সহজ নয়। মনে হচ্ছিল এই পৃথিবীটা আমার জন্য ভীষণ কঠিন। সবার জীবনে আমি মুসিবত হয়ে এই পৃথিবীতে এসেছিলাম। পৃথিবীর মায়া ত্যাগ করার সময় চলে এসেছে। আজ বসে বসে সমস্ত ডায়েরিটা পূরণ করলাম, আর ডিসিশন নিয়ে নিলাম যে আজ সন্ধ্যার পরে এই পৃথিবীর মায়া ত্যাগ করে সারা জীবনের জন্য সবাইকে আজাদি দিয়ে চলে যাব। কারণ সন্ধ্যার পর আমার স্বামী বাইরে যায়। সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম করে রান্নাবাড়া করে স্বামীর জন্য রেখে রান্নাঘর থেকে বেরিয়ে আসি বিদায় বলে। এক এক করে ঘরের সব রুমকে বিদায় খবর দেই। আমার বেডরুমে আসি। ঘরে এসে ফ্যানের সাথে একটা রশি বেঁধে রাখি। এটাই আমার জীবনের গল্প। এবার শুধু রশিটা গলায় পড়ার পালা। চির বিদায় সবাইকে। এখানেই আমার এই ডায়েরিটা শেষ করলাম। এই সমস্ত গল্প আমার স্ত্রী প্রীতির। সত্যি সত্যি আত্মহত্যা করে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আগে যদি জানতাম ওর জীবনে এতটা কষ্ট, তাহলে ওর মতো করে একবার ওকে বোঝার চেষ্টা করতাম। মারা যাওয়ার পর আলমারিটা খুলেছিলাম কী কাজের জন্য, হঠাৎ করে এই ডায়েরিটার উপর আমার চোখ পড়ল। ডায়েরিটা পড়তে শুরু করলাম। চোখ দিয়ে না চাইতে জল ঝরতে লাগলো। জীবনের প্রথমবার আমার চোখে জল এসেছিল। অনেক দেরি হয়ে গিয়েছিল এই ডায়েরিটা আমার হাতে আসতে।
আমার মতো কাপুরুষ যেন এই পৃথিবীতে আর কোনো মেয়ের জীবনে না আসে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।